যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালোই আছেন। আমি টুম্পা, লিখছি মিরপুর থেকে। আজ আমি চাই আমার নামটি প্রকাশ করুন, কারণটা বলছি একটু পরেই। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই 114তম পর্বে আপনি আমার সাথে ঘটে যাওয়া কালো জাদু নিয়ে ঘটনাটি শেয়ার করেছেন। আমি অনেক খুশিও হয়েছি, কিন্তু তবুও একটি খারাপ লাগা কাজ করছে, কারণ ঘটনাটি শেয়ার করার পর আমি অনেকভাবেই শুনতে পেয়েছি যে ঘটনাটি নাকি মিথ্যা বা অন্য কারো সাথে ঘটে যাওয়া ঘটনা যা আমি লিখে পাঠিয়েছি। প্রথমেই বলবো, ওই ঘটনাটি আমার প্রথম পাঠানো ঘটনা ভূত.com-এ। আমি কি আমার লেখার শুরুটাই মিথ্যা করব? দ্বিতীয় হল, হাজারো প্রমাণ আছে আমার কাছে ঘটনাটি সত্যি এবং আমার সাথে ঘটেছে, আমার পরিবার সাক্ষী। তাই শুধু রাসেল ভাইয়ের জানার জন্য আমি আমার নিজের অ্যাড্রেস এবং সবকিছু লিখে দিচ্ছি, যাতে এর সত্যতা কতটুকু তা বিবেচনা করতে পারেন। আরও বলে রাখি, অবাক হলেও এত বছর আগের ঘটনা যে বাসায় থাকতে আমার সাথে ঘটেছে, সেই একই বাসায় এখনো আমরা আছি, কারণ আব্বু সরকারি চাকরি করার সুবাদে সরকারি কোয়ার্টার। তো আরও বেশি ভালো হবে যদি খোঁজ নিয়ে দেখেন, এবং রাসেল ভাই যেহেতু ঘটনাটি সিলেক্ট করেন এবং পরে তার কাছে সত্যটাই বলার চেষ্টা করছি, তাই রাসেল ভাই আপনাকে বলছি, ঘটনা সত্যি জেনেই আপনি পড়বেন। আমি সব ডিটেলস দিচ্ছি আপনাকে, আপনি এটা জেনে রাখুন, তাহলেই হবে। এরপরে তিনি তার নাম, ঠিকানা সবকিছু দিয়েছেন, এবং এটা গাজীপুরের একটি ঘটনা, এবং আমাকে বলেছেন যদি কোনোদিন এরপর আপনাদের অবিশ্বাস হয় টুম্পা নিশ্চয়ই আপনাদের সবাইকে জানাবেন। তারপরে তিনি বলেছেন যে এবার আসি আজকের ঘটনায়। কষ্ট পেলেও ভেবেছি যারা সত্যি বিশ্বাস করেন না প্যারানরমাল কিছু আছে, তাদের জন্য ভূত.com একটি বিশাল মাধ্যম। বিশ্বাস করেন বা না করেন, জেনে রাখলেন কত মানুষ কত কষ্টে আছে এই সমস্যায়। আমি আমার আর আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি সিরিয়াল ঘটনা বলবো। সেই কালো ছায়া আমাদের পিছু ছেড়েও যেন ছাড়ে না। ওই ঘটনার 1 বছর পর, মানে আমি 7ম শ্রেণীতে পড়ি তখনকার সময়ের কথা বলছি, ওই ঘটনার পর তো ছোট ছোট অনেক ঘটনাই ঘটেছে। সেগুলোর মধ্যে যে ঘটনাটির কারণে এখনো রমজান আসলে গা শিউরে ওঠে, সেই ঘটনাটি বলবো আজ। অনেকেই মনে করেন রমাদান মাসে শয়তান বন্দী থাকে বা কোনো সমস্যা হয় না, কিন্তু সব জিন বন্দী থাকে না, এবং আমার সাথে না। শুধু ঘটনাটি আমার এবং আমার আপু এবং আমার ছোট ভাইয়ের সাথেও ঘটেছে। অবাক করা বিষয় হলো, আমার আব্বু আম্মুর সাথে কিছুই ঘটেনি। আমার সাথে সেই ঘটনাটা ঘটার পর আমি রাতে আজও একা ঘুমাতে পারি না। এখন আমি আমার আম্মুর সাথে ঘুমাই, আর ঢাকাতে সাবলেটে থাকি, তাও রুমমেট আমার বেডই শেয়ার করে। সেই রমাদানে আমার 3 ভাই বোন আমরা এক বিছানাতে ঘুমালাম। আগেই এপিসোডে বলেছিলাম যে আমাদের বাসার বর্ণনা 3টি রুম, 2টি বাথরুম, লাগোয়া বাথরুম। এই আব্বু আম্মু এবং কমনটির সামনেই আমরা, মাঝের রুমটি তখন ফাঁকাই থাকত। আর যেই রুমে আমার দাদা ছিলেন শেষবার, সেই রুমটিতে আমরা থাকা শুরু করলাম। রুমের একটু বর্ণনা দিলে বুঝতে সুবিধা হবে। আমাদের রুমে জানালার সাথে বেড রাখা, যেই বেড এবং বেডের জানালার পাশে প্রথমে আমি শুতাম, আমার পাশেই ছোট ভাই এবং এরপরে আমার বোন, আর এক পাশে জানালার সাথে লাগোয়া একটি পড়ার টেবিল, যেটাতে আমি পড়তে বসতাম। রমজান মাস শুরু হলো, আমরা 2য় তলায় থাকতাম। 3য় তলায় যে পরিবার থাকতো আমরা কাকা কাকি বলেই ডাকতাম। সেই কাকা হঠাৎই অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ মানে মানসিক অসুস্থ, যাকে এক কথায় পাগলই বলে। তাকে মানসিক হাসপাতালে ভর্তি করে রেখে দেওয়া হয়েছিল 1 বছর। ওনার কথা কেন বলছি এবার বুঝবেন। রমজানের প্রথম দিন আমরা ঠিকঠাক মতোই ঘুমালাম, এবং আমি জানালার পাশেই আমার মাথার কাছে পড়ার সেই টেবিল, আমি স্বভাবগতভাবেই উপুর হয়ে ঘুমাতাম। সেহরির সময় আমরা ঘড়ি ধরে 3টায় উঠতাম। প্রথম রমজানেও তাই করব, কিন্তু গভীর ঘুম থেকে হঠাৎই কেন এক অজানা অস্বস্তির কারণে ঘুম ভেঙে গেল আমার। যেহেতু উপুর হয়ে শুতাম, সেহেতু চোখ মেললেই সোজা চোখ যাবে সামনের টেবিলের নিচের দিকে। তাই হলো, চোখ খুলে আমি যা দেখলাম তা আজও আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। আজও রমজান মাস চলছে। যাই হোক, আমি দেখলাম ওই 3য় তলার কাকা 4 হাত পা একসাথে করে কুঁজো বুড়ির মতো বসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেখানে কিনা এটা
সম্ভবই না কোনোভাবে। প্রথম কথা, উনি হাসপাতালে। দ্বিতীয় কথা, এত রাতে, তাও আবার আমার টেবিলের নিচে বসে থাকা ইম্পসিবল। আমি এমনিতেই অনেক ভয় পাই। এটা আমি 2-3 পলক অবধি দেখেছি, এবং সত্যিই দেখেছি, কারণ আমার চোখের পলকেই ভ্যানিশ হয়নি। 2-3 বার পলকে দেখেছি এক দৃষ্টিতে আমার দিকেই ওইভাবে বসে তাকিয়ে আছে। এরপর আমি তো ভয়ে আমার বোন, ভাই সবাইকে ডাকার চেষ্টা করি, কিন্তু ভয় যেন বরফ হয়ে গেছি। ডাকার অবস্থাও নেই আমার, যদিও তার দৃষ্টিতে তেমন কোনো ভিন্নতা ছিল না, মানে রক্তলাল বা ভয় ফ্যাকাশে কিছু না। তবুও আমি ভয় শেষ। কি দেখলাম? শুধু এইটুকু আওয়াজ নাকি এত জোরে চিৎকারের মতো দিয়েছিলাম, তাতে আমার বোন উঠে গেছে। আমার বোন আমাকে বলল, কি হয়েছে? আমি তখন ঘেমে ভিজে একাকার হয়ে গেছি, কথাও বলতে পারছি না। আমার বোন লাইটটি জ্বালিয়ে দিল আর আমাকে পানি খাওয়ালো। ঘড়িতে 1:45 বাজে মাত্র। 3টা বাজতে অনেক দেরি, তাই আমাকে আবারও ঘুমাতে বলে আপু। কিন্তু ঘুম হবে না বললে ও আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি সবকিছু বলার পর আপু আমায় অভয় দিল এবং বলল, এসব কিছু না, ভয় পেলে হবে, মনের ভুল হতে পারে। যাক, লাইট অফ করে দিল। কিন্তু আমি ঘুমালাম না, জেগে রইলাম 3টা অবধি। সেহরি খেয়ে নামাজ পড়ে তারপর ঘুমালাম। সেদিন দ্বিতীয় রমজানে ঘটল আরো ভয়ঙ্কর ঘটনা। সেহরিতে ওঠার পর খেয়ে নামাজ পড়ে শুয়ে পড়লাম। তখনও অন্ধকার, বাতাসই ছিল না। ফ্যানের বাতাসই শরীরের গরম নিবারণ করতে পারছিলাম না। ভ্যাপসা গরম, বাইরেও বাতাস নেই। শোয়ার আগে জানালার পর্দা তুলে দিলাম, পুরো জানালা খুলে দিলাম। শুয়ে তন্দ্রা মতো এসেছে। ঠিক তখনই ফিল করলাম জানালা দিয়ে এই গরমের মধ্যেও একটি শীতল বাতাস রুমে ঢুকলো, এবং সেই বাতাসটা যেন খণ্ডনীয় বাতাস। মানে মনে হলো যে এই বাতাসের পর আর কোনো বাতাস আসলো না, এবং সেই বাতাসের সাথে একটা পচা পটকা দুর্গন্ধ আমি নাকে টের পেলাম। এত পচা সেই গন্ধ আজও মনে হলে আমার বমি আসে। সেদিন অবশ্য আমি বমি করেই দিয়েছিলাম। সেই পচা গন্ধটা মনে হলো সোজা ঢুকে পড়লো ঘরে, এবং তারপরে ছড়িয়ে পড়লো এবং বাড়তে লাগলো। তন্দ্রার মধ্যেই ফিল করতে পারছিলাম এমন পচা গন্ধ, এবং গন্ধ মনে হচ্ছে কোনো এক জায়গায় স্থির হয়ে আছে, সেখান থেকেই ছড়াচ্ছে। আর সেই জায়গাটি হলো আমার সেই পড়ার টেবিল। এভাবে বেশিক্ষণ থাকতে না পেরে যখনই আমি উঠে যেতে চাইলাম, তখনই আমার শরীর ঝিম ধরে উঠল। যেমন অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে পায়ে ঝিম ধরে যায়, তেমনি আমার সারা শরীরে আমার একটা ঝিম অনুভব হলো। এই ঝিম ধরা শরীরে আপুর ধাক্কা লাগাতে চোখ মেললাম। আপু বলল, আমার শরীর নাকি বেঁকে আছে, মনে হচ্ছে বাঁকা ভাবে শুয়ে কপাল কুঁচকে আছি। দেখে আপু ডাক দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি উঠলে কেন? আপু প্রথমে কিছু বলল না, কিন্তু আমি বললাম, একটা পচা গন্ধ পাচ্ছ? আপু অবাক হয়ে বলল, তুই গন্ধটা পাচ্ছিস? আমি বললাম, হ্যাঁ। বিশ্বাস করবেন না, তখনও সেই গন্ধটা ছিল, সেখানেই ছিল, এবং পুরো রুম জুড়েই ছিল। তখন আমি বললাম, সবকিছু। আপু বলল, আমিও গন্ধটা পাচ্ছি, গন্ধেই উঠে গেছি। জানালা খোলা না? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ খোলা, তো তবুও গন্ধটা তীব্র যে বলে বোঝানো যাবে না। আমি আর থাকতে না পেরে বমি করে দিলাম। দরজা খুলে দিল আপু, লাইট জ্বালিয়ে দিল। ওদিকে আকাশও ফর্সা হতে শুরু করেছে, আলো আসলো রুমে। এরপর আমরা ঘুমালাম, এবং গন্ধটাও কমই মনে হলো তখন। রাসেল ভাই, সত্যি বলতে ওই মাসে ওইটাই আমাদের শেষ ঘুম রাত। পরদিন আবারও সেহরি খেয়ে নামাজ পড়ে শুলাম, কিন্তু ঠিক তখনই গতকালের মতো পচা গন্ধটা নাকে এলো। তবে অবাক করা বিষয় হলো, গন্ধটা এমন যে কেউ যদি নোংরা কাপড় পরে কারো পাশ দিয়ে হেঁটে যায় এবং সাথে সাথে গন্ধটাও সরে যায়, এমন হলো আমাদের 3 জনের সাথে। আজকে হলো উল্টো ঘটনা। গন্ধ নাকে আসার সাথে সাথে মনে হলো আমার পা হাত সব অবশ হয়ে গেছে, এবং আমি কথা বলার শক্তি পাচ্ছি না, চোখ মেলতে পারছি না। এটা যে কত বড় একটা কষ্টের ব্যাপার কাউকে বলে বোঝানো যাবে না। এবং আরো ভয় লাগছিল, কারণ আমার মনে হচ্ছিল আমি সোজা হয়ে শুয়ে আছি, কেউ আমার মাথার কাছে এসে ঝুঁকে আমাকে ঝুঁকিয়ে রেখেছে, এবং একটা গরম নিঃশ্বাস আমার নাকে এসে পড়ছে, এবং এত জোরে নিঃশ্বাসটা পড়ছিল যার কারণে আমার দম বন্ধ হয়ে আসছিল। কাউকে ডাকার শক্তি পাচ্ছিলাম না। হঠাৎই মনে হচ্ছে কেউ আমার বুকের ওপর বসে চেপে আছে, আর সেই গন্ধ আমার নাক মুখ দিয়ে ঢুকে মনে হচ্ছিল পেটের নাড়ি ভুড়ি সব বের করে দেবে। এই কষ্টটা কোনোদিন আমি ভুলতে পারবো না। মনে হচ্ছিল আজই শেষ দিন, আমার মৃত্যু
আজই হবে। কতক্ষণ এভাবে ছিলাম জানি না, হঠাৎই আপুর ধাক্কায় হন্তদন্ত হয়ে উঠে বসলাম। পানি দাও, পানি দাও। আপু বলল, কি বলিস তুই, রোজা রেখেছিস তো? তখন আর কিছু না বলে হাঁপাতে হাঁপাতে বসে কিছুক্ষণ চুপ করে আপুকে সবটা বললাম। আপু বলল, আমি নাকি গোঙাচ্ছিলাম, সেই আওয়াজে আপুর ঘুম ভাঙে। গরু জবাই দেওয়ার পর যেই শব্দ, সেই শব্দটাই নাকি আমি করছিলাম। এরপর লাইট জ্বালিয়ে রাখতে বললাম। দুজন জেগেই রইলাম। পরদিন আম্মুকে বললাম সবকিছু। আম্মু বলল তারাও আমাদের সাথে রাতে থাকবে। আর যেহেতু আমার আগে সমস্যা হয়েছে, তাই এইবার আম্মু একটুতেই ভয় পায়। আর সত্যি বলতে এত বছর হয়ে গেছে, এখনো যদি আম্মুকে বলি আমার মাথা ব্যথা করছে, তাহলে আম্মু ভয়ে কেঁপে ওঠে। যাক, পরদিন আব্বু আম্মু দুজনই থাকলেন। সেই রাতে কোনো সমস্যা হয়নি, না আছে গন্ধ, না ঘুমের সমস্যা। আম্মু বলল, কই, আমি তো কোনো সমস্যা দেখলাম না। তখন আমি আর আপু কিছুই বলতে পারলাম না, আর ভাবলাম হয়তো আর সমস্যা হবে না। আবারও আমরা তিনজন একই সাথে ঘুমালাম। ফজরের নামাজের পর ওই ঘটনাটি ঘটত। শুয়ে আছি, ঠিক তন্দ্রা এসেছে, তখনই মনে হলো আমার মাথার কাছেই সেই পচা গন্ধটা, এবং কিছু মুহূর্ত যাওয়ার পর কেউ হেঁটে বা সরে গেলে যেমন হয়, সেই ফিলটা তেমনই হলো। আমার চোখ ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই আমি একটু গোঁ গোঁ আওয়াজ শুনছি, আর ভাবলাম ঘুমের মধ্যে স্বপ্ন নাকি, কিন্তু না। বেশ খানিক পরে বেশ জোরে জোরে শব্দটা উঠে আমার বোনের মুখ দিয়ে গোঁ গোঁ আওয়াজ হচ্ছে, আর মুখ বাঁকা করে ফেলেছে ও। ওর গায়ে জোরে ধাক্কা দেওয়াতেও হন্তদন্ত হয়ে উঠে বসে আর জিজ্ঞেস করে, কি হয়েছে? ও কিছু না বলে লাইট জ্বেলে দিল, আর বলল ও নাকি ফিল করেছে মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে, এবং ও হাত পা নাড়াতে পারছিল না। আর ঠিক তখনই নাকি আমি ধাক্কা দিয়েছি। এরপর আর ঘুমাইনি। সবচেয়ে বেশি ভয়াবহ ঘটনা আমার সাথেই ঘটেছে। যাই হোক, পরদিন মাকে বললাম। আম্মু হুজুরের থেকে পানি পড়া এনে দিল, কিন্তু লাভ হলো না। একদিন পর ঘটনাটি আমার ছোট ভাই, যে কিনা আমাদের মাঝে ঘুমাতো, তার সাথেও ঘটল। ও বেশি কিছু বলতে পারল না, শুধু কেঁপে উঠছিল। তবে আমার আপু বলল অবাক করা ঘটনা, যা হলো এমন, যেদিন আপুর সাথে ঘটনা ঘটেছে সেদিন আমি ফিল করেছিলাম আমার মাথার কাছে কেউ আছে এবং সরে গেল, এবং তারপরে আপুর সাথে সেই একই ঘটনা ঘটে, এবং আপু নাকি ফিল করেছিল যে তার মাথার কাছে কেউ আছে এবং অল্প সময়ে সরে গেছে। এরপরে আমার ভাই কেঁপে উঠছিল, অর্থাৎ একজনের থেকে সরে গিয়ে আরেকজনের কাছে যায় এবং এইভাবে আরেকজন আক্রান্ত হয়। লাইট জ্বালিয়ে অসহায়ের মতো বসে রইলাম তিনজন। এরপর আমরা তিনজন ঠিক করলাম লাইট জ্বালিয়ে রাখবো এবং সেহরির পর ঘুমাবো না, আর তাই করলাম। 30টি রোজা আমরা একইভাবে কাটিয়েছি। অবাক করা বিষয় হলো, রোজা শেষ হওয়ার একদিন আগেও আমরা সেই গন্ধটা পেয়েছি, এবং ঈদের দিন থেকে আজ এত বছরেও আমরা ভাই বোন নাকি সেই গন্ধটা পাইনি। কিন্তু আমি আজও যদি একা থাকি, সেই ফিলটা আমার হয়, গন্ধটাও পাই মাঝে মাঝে। জানি না কি ছিল, জানি না কেনই বা এমন হলো। তবে ঘটনাটি আমার জীবনের অন্যতম একটি শিহরিত ঘটনা। এরপর আপনারা যদি আরও ঘটনা চান, আবারও পাঠাবো ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভালো থাকবেন, 100% শিওর থাকুন ঘটনাটি সত্য এবং আমার সাথেই ঘটা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন।